আরাফাত, এত দুষ্টুমি করো না বাবু। কোথায় এত দুষ্টুমি করলাম? এখনও দুষ্টুমি শুরুই করলাম না, এখনই সহ্য করতে পারছো না? ইস, শখ কত। আচ্ছা যাও, দিলাম। আচ্ছা যত পারো দুষ্টুমি করো। অনেক মজা হলো বাবু, এখন চলো একসাথে ফ্রেশ হবো। হুম। উম্মুয়া। এরপর তারা দুজন ফ্রেশ হলো একসাথে। এভাবেই চলছিল তাদের দিন। বেশ ভালোই কাটছিল। দেখতে দেখতে তাদের বিয়ের 3 মাস কেটে গেল। কিন্তু এই কয়েকদিন থেকে হঠাৎ করে আরাফাতের ব্যবহারের মধ্যে পরিবর্তন চলে এসেছে, যেটা রিমি খুব ভালো করে বুঝতে পারছে। কিন্তু এই ব্যবহারে পরিবর্তনের কারণ কি সেটা কেউ জানে না। আরাফাত ভীষণ বড় একটা সত্য জানতে পেরেছে। এই সত্যটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। তাকে মেয়েটা এত ভালোবাসে, এই মেয়েটা যদি জানতে পারে তার এরকম অবস্থা হবে তাহলে সে মেনে নিতে পারবে না। সে কি করবে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে পড়লে স্বাভাবিকভাবে যে কোনো মানুষ জ্ঞান হারিয়ে ফেলে। সেও একদম পাগলের মতো হয়ে গেছে। কিন্তু রিমির সামনে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে, কিন্তু স্বাভাবিক আচরণ করতে গিয়েও সে কেমন জানি একটা থমকে যায়। সে ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে এটা সে নিজেও জানে না। তখন সে বসেছিল বাড়ির ছাদের উপরে। সে কি করবে তার মাথা কাজ করছিল না। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে, বিষণ্ণতে অস্থির হয়ে আছে হৃদয়, নীরবতা আঘাতের যেন আরও রক্তাক্ত। অন্ধকারে ঢিল ছোড়ার মতোই খুঁজে ফিরি নিজেকে। আজকাল পুরনো সুরটাও ভালো লাগে না। জীবনের নাটকের অভিনয় মিথ্যা অভিনয়ের মতোই অভিনয় করে যাচ্ছি। পাওয়া না পাওয়া হিসাব মিলাতে বড়ই অস্থির লাগছে। তাই বুক ভরা দৃষ্টি দিয়ে চেয়ে আছি আকাশের পানে। আজ এই আকাশের মতো আমিও বড্ড অসহায়। আমার সব কিছু অসহায় হয়ে পড়েছে। আমার সব হিতাহিত জ্ঞান আমি হারিয়ে ফেলেছি। কি করব আমার মাথা কাজ করছে না। কিভাবে তার সাথে এত বড় একটা অন্যায় করতে পারবো? তার একটা জীবন আছে, আমার জীবনের সাথে জড়িয়ে তার জীবনটা আমি নষ্ট করতে চাই না। আমি তাকে মুক্ত করে দিব, তাকে আমি আমার কাছে রাখবো না। কেন আমি তার জীবনটা নষ্ট করব? সে অনেক ভালো একটা মেয়ে, অনেক সুন্দর একটা মেয়ে। চাইলে আমার থেকে ভালো একটা ছেলেকে বিয়ে করতে পারতো, কিন্তু আমার মতো একটা ছেলেকে বিয়ে করে তার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি আর তোমাকে আটকাবো না রিমি। এখন থেকে তুমি তোমার মতো চলতে পারবে, তোমার জীবনটা তুমি সাজাতে পারবে। আমার জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা আমি নষ্ট করব না। এসব ভাবতে ভাবতে নিচে চলে আসে। এদিকে রিমি রুমে বসে আছে। সে কিছুতেই বুঝতে পারছে না আরাফাত তার সাথে এরকম ব্যবহার করছে কেন। সে এই ব্যবহারের সাথে পরিচিত নয়। আরাফাত সব সময় তার সাথে হাসি মুখে ব্যবহার করে। তাদের ভালোবাসা দিন দিন গভীর হচ্ছিল। সেও নিজের সংসার নিয়ে অনেক বেশি খুশি ছিল। কিন্তু হঠাৎ করে এরকম ব্যবহারের পরিবর্তন তাকে অনেক আঘাত দিয়েছে। সে তখন রুমে বসে আছে, চিন্তা করতেছে আরাফাতের এই পরিবর্তনের বিষয়ে। সে মনে মনে ভাবতে থাকে, আরাফাত কি আমার থেকে কোনো কিছু লুকাচ্ছে? সে কি আমার কাছে কোনো গোপন সত্যি বলতে চাইছে না ওর জীবনের? সে কোন সত্যি আমার থেকে লুকাচ্ছে সেটা আমি কিভাবে জানবো? আমাকে জানতে হবে। এভাবে বসে থাকলে চলবে না, তার কাছ থেকে সব সত্যি জানতে হবে। এসব ভাবতে ভাবতে সে মাথা নিচু করে বসেছিল। তখন আরাফাত রুমের মধ্যে আসে। সে কিছু বলতে যাবে, কিন্তু তাকে এড়িয়ে সে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে আসার পর বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর প্রায় সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসার পর সে যখন আরাফাতের সামনে যায়, তখন আরাফাত তার দিকে কেমন করে জানি তার সাথে সে এই মানুষটার সাথে পরিচিত নয়। এই চোখের দিকে তাকালে সে যেন কিছু দেখতে পায় না, কারণ পুরনো আরাফাতের চোখের দিকে তাকালে সে তার প্রতি অদম্য ভালোবাসা দেখত। কিন্তু এই আরাফাতের চোখের দিকে তাকালে তার কেমন জানি সন্দেহ হয়। মনে হয় কোন একটা বিশাল জিনিস তার থেকে লুকিয়ে প্রতি মুহূর্তে সে ঘুরে বেড়াচ্ছে। সে কিছু বলতে যাবে, এর আগে আরাফাত চিৎকার দিয়ে বলে, খবরদার, আমাকে কিছু বলতে আসবে না। তুমি কেন এরকম করতেছো? তুমি কেন আমার সাথে এরকম ব্যবহার করতে চাও? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার এই ব্যবহারের কারণ কি আমি জানতে পারি না? বলেই রিমি আরাফাতের দিকে এগিয়ে যায়। এগিয়ে তাকে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় আরাফাত তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রিমি এই অবস্থা সহ্য করতে না পেরে কান্না করতে শুরু করে। তখন সে এগিয়ে আসে আরাফাতের দিকে। এরপর বলে, আচ্ছা, তুমি আমাকে ক্লিয়ার করে বলো তুমি কি করতে চাইছো? তুমি কিন্তু কয়েকদিন ধরে আমাকে অনেক খারাপ ব্যবহার করতেছো আমার সাথে। এটা কিন্তু মেনে নেওয়ার মতো না। আমি এসব মেনে নিতে পারছি না। তুমি ক্লিয়ার করে বলো তুমি কি করতে চাইছো।
তুমি যদি আমাকে ক্লিয়ার করে আজ না বলো তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। ও তাই নাকি? তুই আবার কি সমস্যা করবি? আমার যা ইচ্ছা তাই করব। যদি এই বাড়িতে এভাবে থাকতে চাস তাহলে থাকবি, না হলে এই বাড়ি থেকে বেরিয়ে যা। আরাফাত, নিজের লিমিট ক্রস করো না। তুমি কি বলতে চাইছো তুমি বুঝতে পারছো? তুমি আমাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলছো কেন? আমি কি তোমার স্ত্রী হিসেবে এটা জিজ্ঞেস করতে পারি না? তোমার ব্যবহারের মধ্যে পরিবর্তন এসেছে, এটা আমি অনেকদিন ধরেই লক্ষ্য করতেছি। যখন লক্ষ্য করতে পেরেছিস তখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখনই বাড়ি থেকে বেরিয়ে যা। যেটা বুঝতে পেরেছিস সেটা করার কথা একবার মাথায় আসতেছে না? এটা করলেই তো হয়ে যায়। রিমি তখন আরাফাতের সামনে এসে দাঁড়ায়, তার চোখের দিকে তাকিয়ে কেমন জানি নিজের অস্তিত্বকেই ভুলে যায়। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তখন সে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, তুমি আমাকে ক্লিয়ার বলো, তুমি কি করতে চাইছো? তোমার মনের ভেতর কি আছে সেটা আমাকে বলো। আমার তোকে কিছু বলার নেই। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর এক মুহূর্তের জন্য তোকে আমার বাড়ির সামনে না দেখি। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আরাফাত, এরকম করছো কেন? আমি কি করেছি? আমি তোমার বিয়ে করা স্ত্রী। তুমি আমাকে এভাবে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো কেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি। আমি তোকে ভালোবাসি না, আমি আরেকটা মেয়েকে ভালোবাসি। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোকে আমি আর আমার চোখের সামনে দেখতে চাই না। প্লিজ আরাফাত, এরকম করো না আমার সাথে। এরকম করতে পারো না তুমি। তোমাকে আমি ভালোবাসি নিজের জীবনের চেয়েও বেশি। তুমি এরকম করতে পারো না আমার সাথে। কেন এরকম করছো বলো? বললাম না আমার সহ্য হচ্ছে না তোর এসব নেকামো। আমার সামনে থেকে সরে যা, না হলে কিন্তু থাপ্পড় দিয়ে দাঁতগুলো সব ফেলে দিব। এই বলে আমি বাড়ি থেকে চলে আসলাম। এসে নিজেও কান্না করছি, কারণ আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আর একটা কিডনিতে সমস্যা। মানুষ একটা কিডনি নিয়ে বাঁচে, কিন্তু আমার একটা কিডনি একদম ড্যামেজ হয়ে গেছে, আর একটা কিডনি ড্যামেজ হতে চলেছে। এরকম অবস্থায়, এই অবস্থায় আমি 1 মাসের বেশি বাঁচব না। কিন্তু যদি আমি ওর সাথে ভালো ব্যবহার করি তাহলে ও আমাকে আরও বেশি ভালোবেসে ফেলবে, আমাকে আগলে রাখতে চাইবে। কিন্তু আমি তো থাকতে পারবো না, আমি তো মরে যাব। এরপরও সহ্য করতে পারবে না। ওর কিছু একটা হয়ে গেলে আমি মরেও শান্তি পাবো না। আমার কান্না যেন আজ শুধু গোপনে। আমি সবাইকে লুকিয়ে কান্না করছি, কেউ আমার কান্না দেখতে পাচ্ছে না। আমার এই কান্না যদি ওকে দেখাতে পারতাম তাহলে হয়তো এতক্ষণে বেহুশ হয়ে যেত। আমার এই কান্না দেখে। আমাকে প্রচণ্ড ভালোবাসে আমার স্ত্রী রিমি, কিন্তু এরকম ভালোবাসা আমার কপালে নেই। আমি তার সাথে খারাপ ব্যবহার করছি যেন সে আমাকে ভুলে যেতে পারে, আমার কাছ থেকে চলে যায়। আমার সামনে থাকলে ওকে দেখে আমার বেঁচে থাকার আগ্রহটা আরও বেড়ে যাবে। আমি বাঁচতে চাইব, কিন্তু আমার হাতে যে সময় নেই। আমি যে আর বাঁচতে পারবো না। আমার যেসব কিছু শেষ হয়ে গেছে। আমি রুমে বসে কান্না করছি। আমার স্বামী আমার সাথে এরকম ব্যবহার করছে কেন আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের বিয়ে হয়েছে প্রায় 3 মাস হলো। আমাদের লাভ ম্যারেজ। আমি বিয়ের আগ থেকেই ওকে অনেক ভালোবাসতাম। ও অনেক ভালো ছেলে, সবসময় নম্র ভদ্র আচরণ করতো। বিয়ের পর আমাদের সংসার খুব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে ওর কী যে হয়ে গেল, আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার সাথে ঠিকঠাক মতো কথা বলে না। আমি এসব অবহেলা সহ্য করতে পারছিলাম না, কিন্তু ও কেন এরকম করে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আজ আমার ডাক্তারের কাছে যাওয়ার ডেট। আমি সেই জন্য চলে আসি ডাক্তারের সাথে সাক্ষাৎ করতে। জানি না আমার আর কয়দিন বেঁচে থাকার সামর্থ্য আছে। তাই নিজের কাগজপত্রগুলো নিয়ে লুকিয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম। আমার এই কাগজপত্রগুলো একদম লুকিয়ে রাখি, যাতে কেউ দেখতে না পারে। ডাক্তারের কাছে আসলাম। ডাক্তার তখন আমাকে দেখে বলল, আরাফাত সাহেব, আপনি এসেছেন। আপনাকে বললাম একটা কিডনির ব্যবস্থা করতে। যদি একটা কিডনির ব্যবস্থা হয়ে যায় তাহলে আপনি তো বেঁচে যেতেন। ডাক্তার সাহেব, আপনি যেরকম বলছেন সেরকম তো সহজ না। কিডনি কোথায় পাবো? একজন মানুষ তো তার কিডনি বিক্রি করে দিবে না। আর আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, এখন আমি কিডনি কোথায় পাবো? কিন্তু এতে করে যে আপনার জীবন একদম ঝুঁকির মুখে পড়ে গেছে। আপনি তো আর 1 মাসও বাঁচবেন না। আপনার যে অবস্থা, যে কোনো সময় আপনার কিডনি ফেটে গিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন। মৃত্যু তো আল্লাহর হাতে ডাক্তার। আমি জানি না আমি কোন দিন মারা যাব, আপনিও বলতে পারবেন না। এরপরেও যখন আমার জীবন ঝুঁকির মুখে চলে এসেছে, এখন আর কি করব? মৃত্যু তো একদিন বরণ করে নিতেই হবে। আমি না হয় একটু আগে এই পৃথিবী ছেড়ে চলে গেলাম। ডাক্তার তখন আমাকে ব্যথা কমানোর জন্য কিছু ওষুধ দিলেন। এরপর আমি সেগুলো নিয়ে যখন ডাক্তারের কেবিন থেকে বের হব, আমাকে কেউ একজন ঝাপটে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি চোখ তুলে তাকিয়ে দেখি রিমি আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি ভয় পেয়ে গেলাম, রিমি কিভাবে এখানে আসলো? সে কি আমাকে ফলো করে এখানে চলে এসেছে? রিমি কোনো কথা বলছে না, আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। তখন সে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, এই তাহলে কারণ আমাকে অবহেলা করার জন্য?
আমাকে বললে কি হতো? আমি কি তোমার পাশে থাকতাম না? তুমি এত কষ্ট করছো আর আমাকে একটাবার বললেও না। রিমি, সব কথা বলা যায় না। এই কথাটা যদি আমি তোমাকে বলতাম তাহলে তুমি আমার আগেই মৃত্যুবরণ করতে, তাই আমি তোমাকে বলিনি। তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। তোমাকে আমি কি বলেছিলাম? তোমার সুখ দুঃখ সব সময় আমি তোমার পাশে থাকবো। এখন তুমি কষ্টে আছো, আমাকে সেটা শেয়ার করলে না, আমি কি করতাম? এরপর রিমি ভিতরে চলে গেল। আমি পিছন পিছন গেলাম। রিমি সোজা গিয়ে ডাক্তারের সামনে বসে বলল, ডাক্তার সাহেব, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আমার একটা কিডনি নিয়ে আমার স্বামীকে বাঁচান। আমরা দুইজন দুইটা কিডনি নিয়ে বেঁচে থাকবো। আপনার অপারেশনের ব্যবস্থা করুন। আমি তখন তার কথা শুনে অবাক হয়ে গেলাম। এরপর ডাক্তারকে বললাম, ডাক্তার, ওর কথা শুনবেন না। এতে দুজনের জীবনের ঝুঁকি হবে। আমি চাই না আমার জীবনের জন্য কেউ মারা যাক। এটা তুমি বলতে পারলে? তুমি মারা গেলে কি আমি বেঁচে থাকবো? আমি নিজেও আত্মহত্যা করে ফেলবো। এর চেয়ে বরং দুজনে অপারেশন করি। যদি বাঁচি দুজন বাঁচবো, আর যদি মারা যায় তাহলে দুজন মরে যাব। আপনি ঠিক বলেছেন মিসেস। আপনার এখন যদি ইচ্ছা থাকে আপনার স্বামীকে বাঁচানোর, তাহলে আপনি আপনার একটা কিডনি দিতে পারেন। আমাদের কোনো আপত্তি নেই। আমি তখন কি বলবো কিছুই বুঝতে পারছি না। জড়িয়ে ধরলাম রিমিকে। সে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। 3 দিন পরে আমাদের অপারেশন ব্যবস্থা করা হলো। আমার খুব ভয় করছিল। রিমি অনেক সাহসী মেয়ে। সে আমাকে সাহস দিচ্ছিল যাতে আমি ভয় না পাই। এরপর আমাদের অপারেশন হলো। আমাদের অপারেশন সাকসেসফুল হলো। আমি চোখ মেলে তাকিয়ে দেখি রিমি আমার দিকে তাকিয়ে মুচকি আসছে। আমাদের পাশাপাশি বেডে শোয়ানো হয়েছে। কি ভেবেছিলে আমাকে ছেড়ে এত সহজে চলে যাবে? আমি তোমাকে এখনও জ্বালাবো, এরপর যেতে দিব। এই পৃথিবী ছেড়ে তোমাকে কোথাও যেতে দিব না, যতদিন না আমি এই পৃথিবী ছেড়ে চলে না যাই। তুমি কি ভেবেছো আমিও তোমাকে এত সহজে ছেড়ে দিব? এখন যদি তোমার কিছু লাগে তাহলে আমার শরীর অঙ্গ কেটে তোমাকে দিয়ে দিব। এরপরেও তোমাকে বাঁচাবো। এরপর আমরা দুজন দুজনের হাত ধরলাম। এখন তো আর জড়িয়ে ধরতে পারবো না। দুজনে কিডনি ট্রান্সফার হয়েছে। অবস্থা একদম খারাপ। এরকম ভালোবাসা পৃথিবীতে বেঁচে আছে বলে পৃথিবী এখনও টিকে আছে। পৃথিবীতে সবাই সঠিক ভালোবাসা পায় না, তবে যারা পায় তারা সফল হয়। আমিও আমার সঠিক ভালোবাসা পেয়ে গেছি। আমার জীবন এখন অনেক সুখের, শান্তির। 1 মাসের পর আমাদের হসপিটাল থেকে ছাড়া হলো। এখন আমরা সম্পূর্ণ সুস্থ। আশা করি আমাদের ঘরে একজন রাজকুমার আসবেন খুব তাড়াতাড়ি। সবাই দোয়া করবেন তার জন্য এবং আমাদের জন্য। তাই সঠিক ভালোবাসা খুঁজুন আর নিজের জীবনকে সফল করুন।